আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনাম। বিশ্বে আরো 2-3 বছর করোনা থাকার আশঙ্কার তথ্য। প্রধানমন্ত্রীর নেওয়া পদক্ষেপের উপর আস্থা রাখতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা ভাইরাসের কাছে উন্নত অনুন্নত সবাই সমান বললেন প্রধানমন্ত্রী। সবাইকে নিরাপদে থেকে দায়িত্ব পালনের আহ্বান। করোনায় সেনা পরিবারের 4000-এর বেশি সদস্য আক্রান্ত শনাক্ত। সংকট মোকাবেলায় অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালন। রাজধানীর রেড জোনগুলোকে লকডাউন করা নিয়ে সমন্বয়হীনতা। স্বাস্থ্যবিধি না মানায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণে জটিলতার আশঙ্কা। করোনা পরিস্থিতিকে পরিবেশগতভাবেও দেখতে বিশেষজ্ঞদের আহ্বান। মহামারী পরবর্তী অর্থনীতিতে পরিবেশ সুরক্ষায় গুরুত্ব আরোপ। এবং ইনসেপ্টে হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্সে যা রয়েছে। করোনা ভাইরাসে আক্রান্তদের সেবায় নিয়োজিত চিকিৎসক সরকার মোহাম্মদ শাহাদাতের কথা। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে চিকিৎসক এবং রোগীর মধ্যে সম্পর্কের সহনশীলতা নিয়ে মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শ। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। এবারে পুরো সংবাদ। আরো 3803 জন শনাক্তে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 1 লাখ ছাড়িয়ে গেল। 24 ঘন্টায় 38 জনের মৃত্যুতে মোট মৃত্যু 1343। স্বাস্থ্য বুলেটিনে বলা হয়েছে বিশ্বে করোনা পরিস্থিতি আরো 2-3 বছর স্থায়ী হতে পারে। তবে জেলা উপজেলা পর্যায়ে নমুনা পরীক্ষা সহ দেশের সব হাসপাতালের সক্ষমতা বাড়ানো হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। চকর মালিথার রিপোর্ট। 8 মার্চ শনাক্তের প্রথম দিন 3 জন থেকে 103তম দিনে দেশে করোনা আক্রান্তের মোট সংখ্যা 1,02,292। আক্রান্তদের একজন ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডাক্তার আবুল কালাম আজাদ। আরও আগেই সুস্থ হয়েছেন তিনি। কঠিন সময়ে কাজও শুরু করেছেন পুরোদমে। তবে সুস্থ হওয়ার পর স্বাস্থ্য বুলেটিনে উপস্থিত হলেন এই প্রথম। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছিল। বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতায় এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণের পরামর্শ অনুযায়ী করোনা পরিস্থিতি 1, 2 বা 3 মাসে শেষ হচ্ছে না। এটি 2 থেকে 3 বছর বা তার চেয়েও বেশি দিন স্থায়ী হবে, যদিও সংক্রমণের মাত্রা উচ্চ হারে নাও থাকতে পারে। সরকারি ব্যবস্থাপনায় জেলা পর্যায় পর্যন্ত RT-PCR পরীক্ষা যত দ্রুত সম্ভব সম্প্রসারিত হবে। আরও নতুন নতুন সহজে করা যায় এমন কোভিড পরীক্ষা চালু করা হবে। উপজেলা হাসপাতাল পর্যন্ত এ ধরনের পরীক্ষা চালু করার প্রচেষ্টা নেওয়া হবে। সকল জেলা হাসপাতালে আইসিইউ সুবিধা সম্প্রসারণের কাজ চলছে। জেলা হাসপাতাল পর্যন্ত সকল সরকারি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন সম্প্রসারণ করা হচ্ছে। হাসপাতালগুলোতে হাই ফ্লো নেজাল ক্যানুলা, অক্সিজেন কনসেন্ট্রেটর, সিপ্যাপ মেশিন দ্রুত সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে ভরসা রাখুন। খুলনায় ডাক্তার রাকিব খানের হত্যাকারীদের বিচার দাবি করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারের প্রতি আহ্বান জানাই, এই ঘটনার জন্য যথাযথ বিচারের ব্যবস্থা করা হয়। যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসা হয়। আমি চিকিৎসক ভাই বোনদের অনুরোধ জানাবো যেন এই পরিস্থিতিতে কোনোভাবেই আমরা চিকিৎসা সেবা থেকে সাধারণ মানুষকে বঞ্চিত না করি। বুলেটিনে জানানো হয় 24 ঘন্টায় হটলাইনে কলের সংখ্যা 2,02,725, নমুনা সংগ্রহ 17,349, পরীক্ষা 16,259। এর মধ্যে সংক্রমণ শনাক্ত 3,803 জনের। শনাক্তের হার অন্য দিনের চেয়ে বেশি 23.39%। 24 ঘন্টায় মারা গেছেন 38 জন, সুস্থ 1,975। এ পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা 1,02,292। চিকিৎসাধীন 60,785 জন, সুস্থ 40,164,
মৃত্যু ১,৩৪৩, কোয়ারেন্টাইনে ৬২,৭০৬ এবং আইসোলেশনে ১১,০২৬ জন। শনাক্ত হয়েছে ৩,৮০৩ জন। শনাক্তের হার ২৩.৩৯%। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৮ জন। বুলেটিনে বলা হয়েছে, সবসময় উৎফুল্ল এবং প্রাণবন্ত থাকলে করোনাকালীন এই সময়ে মানসিকভাবে চাঙ্গা থাকা যায়, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এবারে স্বাস্থ্য বুলেটিনের বিশ্লেষণ। দিনের বুলেটিন ও সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করে করোনা মোকাবেলায় জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সদস্য প্রফেসর ডাক্তার কাজী তারিকুল ইসলাম বলেছেন, করোনা ভাইরাস হয়তো সর্দি জ্বরের মতো থাকতে পারে, কিন্তু মহামারী রূপে আরো বহুদিন এর সাথে যুদ্ধ করতে হবে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বরং স্বাস্থ্যবিধি মেনে চললে সহজেই করোনা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব বলে মনে করেন দেশের খ্যাতনামা এই মেডিসিন বিশেষজ্ঞ। প্রথম যে মহামারীর কথা আমরা ১০০ বছর আগের কথা যদি স্মরণ করি, স্প্যানিশ ফ্লু, সেটা ওঠানামা নিয়ে প্রায় ২ বছর স্থায়ী ছিল। তার প্রেক্ষিতে বিখ্যাত একজন মার্কিন চিকিৎসাবিদ, ওনার নাম সবাই জানেন, অ্যান্থনি ফাউসি, উনি বলেছিলেন যে আমরা করোনা ভাইরাসকে এখনো সম্পূর্ণ চিনতে পারিনি এবং হয়তো এই মহামারীটি আমাদেরকে আরও ২-১ বছর ভোগাবে, কিন্তু আমরা এটাতে মোটেও শঙ্কিত হব না। এর যে পিক বা চূড়ান্ত রূপ, এর থেকে যখন একবার আমরা পরিত্রাণ পাব, তারপরে আমরা যে আমাদের স্বাস্থ্যবিধি এগুলো যদি মেনে চলি, তাহলে এখন যে রকম ইনফ্লুয়েঞ্জাকে আমরা ভয় পাই না, আমাদের প্রতি বছর ইনফ্লুয়েঞ্জা হয় এবং এই দেখা যাবে যে এই করোনা ভাইরাসটি কোভিড-19 এরকম ফ্লু লাইক ফিচার নিয়ে হয়তো থাকতে পারে, কিন্তু তাতে মহামারী রূপে আমাদের আরও বহুদিন ধরে এটার জন্য যুদ্ধ করতে হবে, এরকম প্যানিক বা আতঙ্ক আমাদের পাওয়া উচিত নয় এবং আমরা আশা করি যে তার থেকে আমরা পরিত্রাণ পেয়ে যাব। বাংলাদেশ যুদ্ধ চায় না, শান্তি চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের যেখানে প্রয়োজন সেখানেই শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাবে বাংলাদেশ। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নৌবাহিনীর যুদ্ধজাহাজ সংগ্রামের কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের কাছে শক্তিধর থেকে উন্নত অনুন্নত সবাই পরাজিত। সবাইকে নিরাপদে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখরের রিপোর্ট। ৯০ মিটার দৈর্ঘ্য ও ১১ মিটার প্রস্থ এই যুদ্ধজাহাজ ঘন্টায় ২৫ নটিক্যাল মাইল চলতে সক্ষম। আধুনিক কামান উৎক্ষেপণের যোগ্য মিসাইল, ত্রিমাত্রিক রাডার, ফায়ার কন্ট্রোল সিস্টেম, রাডার জ্যামিং সিস্টেম সহ আধুনিক যুদ্ধ সরঞ্জামে সুসজ্জিত এই যুদ্ধজাহাজে হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়নের সুবিধা রয়েছে। বাংলাদেশের জলসীমা সুরক্ষা ও নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে নতুন সংযোজিত করভেট ক্লাস যুদ্ধজাহাজ সংগ্রামের কমিশনিং করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নৌবাহিনী প্রধানকে কমিশনিং ফরমান হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। চাই যে আমাদের দেশ এগিয়ে যাচ্ছিল খুব ভালোভাবেই। দরিদ্র সীমা যেটা 40 ভাগ ছিল, আমরা 20 ভাগে নামিয়ে নিয়েছিলাম। এই অদৃশ্য একটি শক্তি আক্রমণে সমস্ত বিশ্ব স্থবির হয়ে গেছে। অর্থনীতি স্থবির, যাতায়াত স্থবির, সবকিছু স্থবির হয়ে গেছে। একটা ভীতি সৃষ্টি হয়েছে। এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে কেউ লড়াই করতে পারছে না। অতি শক্তিধর অস্ত্রধারী দেশ হোক বা অতি অর্থনৈতিক শক্তিধর দেশ হোক, অথবা একেবারে দরিদ্র দেশ হোক বা উন্নত বা স্বল্পোন্নত দেশ হোক, সকলেই এখন একই অবস্থায় পড়ে গেছে। আমরা চাই এই অবস্থা থেকে মুক্তি পাবো, সারা বিশ্ব মুক্তি পাক, আমরা ওর জন্য মুক্তি পাই। তা আমি ওই বাহিনীর সকল সদস্যকে বলবো যে সবাই নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করে আপনারা সব দায়িত্ব পালন করবেন। আর যে করোনা ভাইরাসের সময় সবাই একটু নিজেকে সুরক্ষিত রাখবেন, পরিবারকে সুরক্ষিত রাখবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ যুদ্ধ চায় না, কিন্তু দেশের উপর আক্রমণ আসলে তা প্রতিহত করার জ্ঞান সম্পন্ন হয়ে গড়ে উঠতে হবে। আমরা শুধু বাংলাদেশের না, আজকে আমরা আন্তর্জাতিক জাতিসংঘ কর্তৃক শান্তি মিশনেও আমরা
যোগ দিচ্ছি, আর এই জাহাজও সেই শান্তি মিশনে যাবে। কাজে আমরা শান্তিতে বিশ্বাস করি, আমি আগেই বলেছি আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই, যা জাতিপিতা আমাদের শিখিয়েছেন। কাজে আমরা সেই নীতি নিয়েই আমরা চলবো যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। কাজে যেখানে শান্তি প্রতিষ্ঠা দরকার সেখানে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা সব অব্যাহত থাকবে, সে সহযোগিতা আমরা করে যাব। জাতিসংঘ সদস্যভুক্ত দেশ হিসেবে এটা আমাদের কর্তব্য বলে আমরা মনে করি। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিতে আগামী 9 জুলাই লেবাননের উদ্দেশ্যে যাত্রা করবে যুদ্ধজাহাজ সংগ্রাম। ভূমধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্ক ফোর্সের সদস্য হিসেবে উপমহাদেশে একমাত্র বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ শান্তির দূত হিসেবে নিয়োজিত রয়েছে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। করোনা সংকট মোকাবেলায় সরকার সেনাবাহিনীকে যে দায়িত্ব দেবে পেশাদারিত্বের সাথে সেনাবাহিনী পালন করবে বলেও জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। করোনা মোকাবেলায় দেশের সব সম্মিলিত সামরিক হাসপাতালের সক্ষমতা আগের চেয়ে বৃদ্ধি করা হচ্ছে বলেও জানান তিনি। সকালে চট্টগ্রামের ভাটিয়ারীতে ৭৮তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স এবং ৫৩ স্পেশাল কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। করোনা মোকাবেলায় সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানান তিনি। করোনা ভাইরাসে এ পর্যন্ত সেনাবাহিনীর সদস্য ও তাদের উপর নির্ভরশীল মোট ৪,১৫৭ জন আক্রান্ত হয়েছে। মারা যাওয়া ২৬ জনের মধ্যে ২ জন চাকুরিরত সেনা সদস্য বলেও জানান সেনাপ্রধান। বেসামরিক প্রশাসনকে এই করোনা ভাইরাসের এগেইনস্টে তাদেরকে সহযোগিতা করার জন্য নিয়োগ করা হয়েছে। আমাদেরকে যে দায়িত্বটা দিবে আমরা সেটা প্রফেশনালি সেটা আমরা করে আসি, এখন করছি, ভবিষ্যতও করব। সিএমএইচ গুলাকে আমরা পর্যাপ্ত এই করোনা পেশেন্টদেরকে মোকাবেলা করার জন্য যা যা মেশিন প্রয়োজন আমরা অনেক মেশিন বিদেশ থেকে আনিয়েছি। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে লকডাউন কার্যকরে এখনো কোনো সরকারি নির্দেশনা না পাওয়ায় রাজধানীর ২ সিটি কর্পোরেশনের রেড জোন অর্থাৎ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। লকডাউন নিয়ে সরকারের সিদ্ধান্তহীনতা এবং সমন্বয়হীনতার কারণে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে জটিলতা তৈরি হচ্ছে বলে মনে করছেন নগরবাসী। রিপোর্ট রুকসানা আমিনের। ঢাকার ২ সিটি কর্পোরেশনের অধীনে রাজধানীর ৪৫টি এলাকাকে করোনা ভাইরাস সংক্রমণে উচ্চ ঝুঁকিপূর্ণ বা রেড জোন হিসেবে চিহ্নিত করেছে পাবলিক হেলথ অ্যাডভাইজারি কমিটি। ঝুঁকিপূর্ণ এসব এলাকা লকডাউন করে সাধারণ ছুটির আদেশও দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এই ৪৫টি রেড জোনের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় বাড্ডা, বনশ্রী, মহাখালী এলাকা। প্রধান সড়কগুলোতে সামাজিক বা শারীরিক দূরত্ব এবং করোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষা কবচ হিসেবে মাস্ক পরতে দেখা যায়নি জনসাধারণের অনেককে। আপনি কাজের প্রয়োজন ঠিকই বেরিয়েছেন, কিন্তু আপনার সুরক্ষা কে নিশ্চিত করবে? না, আমারটা আমাকে নিশ্চিত করতে হবে, তবে আমি ভুলে রেখে চলে আসছি। আমাদের সেফ আমাদেরই করতে হবে, যেহেতু আমরা এটা সবাই আমরা সচেতন নাগরিক। কোন কিসের লকডাউন, কিসের করোনা, কিচ্ছু নেই। যে যার মতো পারতাছে, হাঁটতাছে, বাজার করতেছে, কিনতেছে, দাঁড়াইতেছে, সবকিছু। লকডাউন মানতেছে নাকি? আপনি কি জানেন যে করোনার মধ্যে কি কি নির্দেশনা আছে? মাস্ক পরতে হবে। আমার মাস্কটা ছিঁড়ে গেছে তো এই জন্য ভিতরে রাখছি, ঠিক করব এখন। তো মাস্ক ইউজ করা, হ্যান্ড গ্লাভস বা যতটুকু নিরাপত্তা থাকা যায় আর কি। আপনার কি অবস্থা দেখতেছেন? আমার তো দোকানে আমার অবস্থা ভালো, তো আমি তো আমার দোকানেই জায়গা বুঝেন নেই। তবে বাড্ডা বা বসুন্ধরা এলাকা লকডাউন কিনা বা কোন কোন এলাকা লকডাউনের আওতায় তা এখনো নিশ্চিত নয় ঢাকা সিটি কর্পোরেশন। ইতোমধ্যে ডিসিসি উত্তরের মেয়র জানিয়েছেন তারা নকশা বা ডিমার্কেশন না পাওয়া পর্যন্ত লকডাউনের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে পারছেন না। জনসাধারণের অনেকেই আক্ষেপ করেন সরকারের সিদ্ধান্তহীনতা আর করোনা ভাইরাস প্রতিরোধে কালক্ষেপণের বিষয়ে। একটা কমিটি করা দরকার ছিল, যে কমিটি মানুষকে সচেতনতা করার জন্য, বাড়ি বাড়ি লিফলেট দেওয়ার জন্য, এটা কতটুকু হচ্ছে না হচ্ছে, যে সচেতনতা করার জন্য সকলকে, সাধারণ জনগণকে এটার মধ্যে সম্পৃক্ত হতে হবে। আমরা নিজেদেরকে উদ্যোগ নিয়ে এটা সচেতন হতে হবে, কারণ এই মহামারী শুধু সরকারের একার নয়, আমাদের যারা আমরা আপময় জনসাধারণ সকলেরই মহা দুর্যোগ। এ থেকে উত্তরণ করার জন্য আমাদের সকলকে প্রচেষ্টা করতে হবে। কোন এলাকাতে কিভাবে দিব, এই পরিকল্পনার অভাব সরকারের। এখানে সরকারের দূরদৃষ্টি একটা সমন্বয় ভাবে যে কোন জিনিসটা কি উপায় করলে। এর বাইরে জনসচেতনতা সৃষ্টি করতে স্থানীয় জনপ্রতিনিধিরা কি কাজ করছেন সেটি নিয়ে কথা বলতে রাজি হননি বাড্ডা বা বনশ্রীর জনপ্রতিনিধিরা। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থদের উপর ডেক্সামেথাসোন প্রয়োগ করে সাফল্য পাওয়ায় হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার বন্ধের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা ভাইরাসের সংক্রমণ আরও বাড়তে পারে এমন আশঙ্কায় বেইজিংয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে চলাচলের উপর বিধিনিষেধ বাড়ানো হয়েছে। বাতিল করা হয়েছে অসংখ্য ফ্লাইট। বিশ্ব করোনা পরিস্থিতি নিয়ে সাদি মাহমুদের রিপোর্ট। চলতি মাসেই নভেল করোনা ভাইরাসের ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল চালাবে জার্মান প্রতিষ্ঠান কিওরভ্যাক। এ নিয়ে দেশটির দ্বিতীয় কোনো কোম্পানি মানবদেহে করোনা টিকা পরীক্ষার অনুমতি পেল। 168 জন স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষা চালাবে কিওরভ্যাক। প্রাথমিক ফলাফল সন্তোষজনক হলে সেপ্টেম্বর বা অক্টোবরে বড় পরিসরে পরীক্ষা শুরু হবে। বিশ্বব্যাপী 11টি কোম্পানি এখন মানবদেহে করোনার টিকার পরীক্ষা চালাচ্ছে। কয়েক মাসের সফল পরীক্ষার পর যুক্তরাজ্যে ডেক্সামেথাসোন দিয়ে গুরুতর কোভিড-19 রোগীদের চিকিৎসা দিয়ে আশানুরূপ ফল পাচ্ছেন চিকিৎসকরা। এই সাফল্যে ব্রিটিশ বিশেষজ্ঞদের সাধুবাদ জানিয়ে হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার বন্ধের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুক্তরাষ্ট্রে আবারও বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। অ্যারিজোনা, ফ্লোরিডা, ওকলাহোমা, টেক্সাস ও নেভাডায় সংক্রমণ বেড়েছে রেকর্ড সংখ্যক। আক্রান্তের সংখ্যা নিয়ে ট্রাম্প প্রশাসন মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন দেশটির সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। কিন্তু তা আমলে না নিয়ে যুক্তরাষ্ট্রে করোনা মহামারী আকার ধারণ করেনি বলে দাবি করেছে ট্রাম্প প্রশাসন। আবারও ক্লাস্টার সংক্রমণ দেখা দেয় বেইজিং থেকে সহস্রাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। লকডাউন করা হয়েছে অনেক এলাকা, বন্ধ করা হয়েছে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল। সংক্রমণ কমাতে নগরীর 3.5 লাখের বেশি মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। জার্মানিতে হঠাৎ করে সংক্রমণ বাড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে 16টি রাজ্যের গভর্নরের সঙ্গে জরুরি বৈঠক করেছেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। করোনা মোকাবেলায় বিশেষ তহবিলের ঘোষণা করেছে মন্ত্রিসভা। করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনের বাইরে জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে। ক্রেমলিনের বাইরে বসানো হয়েছে আরও 2টি টানেল। করোনা সংক্রমণের কারণে 13 মার্চ থেকে বন্ধ হওয়া স্পেনের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র আলহামরা খুলে দেওয়া হলেও পর্যটকের পরিমাণ অর্ধেকে নেমেছে। খুব শিগগিরই এই অবস্থার অবসান হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। সাদি মাহমুদ, চ্যানেল আই। এবারে অন্যান্য সংবাদ। খুলনার রাইসা ক্লিনিকের মালিক ডাক্তার রাকিব সন্ত্রাসীদের হামলায় নিহত হওয়ার অভিযোগে নগরীর চিকিৎসকদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। পুলিশের দাবি, ক্লিনিকে এক প্রসূতির ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগের ঘটনায় স্বজনদের সঙ্গে ধাক্কাধাক্কির পর ওই চিকিৎসক হাসপাতালে ভর্তি হলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। চিকিৎসকের মৃত্যুর ঘটনায় 4 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 10 জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে। এ পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্তারিত দানিয়েল সুজিত বসির রিপোর্টে। নগরীর মোহাম্মদনগর পল্লবী সড়কের বাসিন্দা আবুল আলীর স্ত্রী প্রসূতি শিউলি বেগম 14 জুন রাইসা ক্লিনিকে সন্তান প্রসবের জন্য ভর্তি হন। সেখানে অপারেশনের পর রক্তক্ষরণ শুরু হলে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরদিন রাতে রাইসা ক্লিনিকের নিচে ওই রোগীর স্বজনদের সঙ্গে ডাক্তার রাকিবের স্বজনদের ধাক্কাধাক্কি হয়। সে সময় তিনি পড়ে গেলে আবু নাসের হাসপাতালে নেওয়া হয়। সেখানে 16 জুন রাতে তার মৃত্যু হয়। চেম্বার থেকে রাত্রে ডেকে নিয়ে সুকৌশলে ডেকে নিয়ে ক্লিনিকের সামনে নির্মমভাবে সন্ত্রাসীরা আঘাত করতে থাকে এবং সেই তাগিদে ক্লিনিকের ভিতরে আসার সময় কোলাপসিবল গেটের সিঁড়ির উপরে আবারও দ্বিতীয়বার নির্মমভাবে। খুলনা জেলা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ ডাক্তার রাকিবের মৃত্যুকে হত্যা উল্লেখ করে জড়িতদের গ্রেপ্তার ও খুলনা সদর থানার ওসির প্রত্যাহারের দাবিতে খুলনা জেলার সকল চিকিৎসা সেবা 72 ঘন্টার জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। বিএমএর পক্ষ থেকে আমরা স্পষ্ট ঘোষণা করেছিলাম যে মুহূর্তে আসামি গ্রেপ্তার হয়ে যাবে, যে মুহূর্তে ওসি প্রত্যাহার হবে এবং এই বিষয়টাকে দ্রুত বিচার আইনে সোপর্দ হবে, আমরা আন্দোলন প্রত্যাহার করে নেব। কিন্তু সে ঘটনাটি ঘটেছে। অতি সহজ ছিল যে কাজটি, ওসিকে প্রত্যাহার, এটি কম করা হয়। এই মানসিকতা থেকে বুঝি যে পুলিশ প্রশাসন কেন রাকিবের হত্যাকারীদের গ্রেপ্তার করতে এত দীর্ঘ সময় লেগেছিল। পুলিশ বলছে তদন্তের মাধ্যমে প্রকৃত বিষয়টি খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করা হবে। যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা 8-10 জন সহ যে মামলা দায়ের করা হয়েছে। এখানে এজাহার নামীয় যে 4 জন আসামি, এর মধ্যে ইতিমধ্যে আমরা 3 জনকে আটক করতে সক্ষম হয়েছি। এই প্রধান আসামি জমির সহ
এবং সন্দিগ্ধ আসামিদেরও আমরা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ইতিমধ্যে 2 জনকে আটক করেছি। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। শিক্ষার্থীদের শিক্ষা জীবনে ফিরিয়ে আনতে অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু করেছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। অনলাইনে তারা পরীক্ষা নিচ্ছে, যেখানে অভিভাবকরাই পরিদর্শক। নিজেদের দায়িত্ববোধ থেকে নিয়মিত ভার্চুয়াল পাঠদান করা হচ্ছে বলে জানালেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। আমরা এখান থেকে উপর থেকে এই পাশটাকে আমরা তার কিছুদিনের মধ্যেই অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করে এই প্রতিষ্ঠান। অনেক ছাত্র এতখানি স্কুল মিস করে যে তারা বাড়িতে স্কুল ড্রেস পরে পরীক্ষা দিচ্ছে। সেই ছবি তাদের মা বাবা পাঠিয়েছে আমাদের। ছাত্রছাত্রী আছে প্রায় 9,000 9,500 ছাত্রছাত্রী আছে। এর 95% আমাদের এই কার্যকলাপের সাথে সংযুক্ত এবং তারা এই মুহূর্তে পরীক্ষাও দিচ্ছে। অনলাইন ক্লাসে দারুণ খুশি শিক্ষার্থীরা। যখন এই অনলাইন পরীক্ষার কথা আসলো তখন দেখা গেল যে শিক্ষকের সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। এই অনলাইন পরীক্ষা চলাকালীন সময়ে আমাদের অভিভাবকেরা আমাদের উপর নজর রাখছেন যাতে আমরা নৈতিকতার সাথে পরীক্ষাগুলো দিতে পারি। একটি পর্যায়ে পরীক্ষাটি আমার কাছে সহজ লাগতে শুরু করেছে এবং আমি মনে করি ভবিষ্যতে এই পরীক্ষা দিতে আমার কোনো সমস্যা হবে না। প্রতিষ্ঠার পর থেকে পাবলিক পরীক্ষায় কোনো শিক্ষার্থী অকৃতকার্য না হওয়ার সুনাম আছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর এখানেও শুরু হয়েছে অনলাইনে পাঠদান। How are you, miss? I'm also fine, thank you. I'm very glad to hear your voices again. শ্রেণীকক্ষে পাঠদানের মতোই শিক্ষকের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন শিক্ষার্থীরা। যারা সেখানে নিয়মিত অ্যাটেন্ড করছে, ক্লাস করছে, পড়ছে, শিখছে, পরীক্ষাও দিচ্ছে। তো এইভাবে আমাদের অভিভাবক মণ্ডলীও খুশি এবং ছেলেমেয়েরাও যথেষ্ট খুশি হয়েছে। অনলাইনে আমাদের প্রতিটি বিষয় শিক্ষাকে সুন্দরভাবে বাচ্চাদের কাছে পৌঁছে দেওয়া এবং শিক্ষকরা প্রতিনিয়ত প্রত্যেকে যার যার বিষয়ে যথেষ্ট যত্নশীল। একই চিত্র সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের। শিক্ষা কার্যক্রমের ভিডিও সরবরাহ করা হচ্ছে শিক্ষার্থীদের। আমরা আগে থেকেই শিক্ষকদের 100% আইসিটি প্রশিক্ষণ দিয়ে রেখেছি, তার সুফলটা আমরা এখন পাচ্ছি। তবে এরই মধ্যে সংসদ টেলিভিশনে প্রচারিত অনলাইন শিক্ষা কার্যক্রম সহায়ক হচ্ছে শিক্ষার্থীদের। যদিও সব শিক্ষা প্রতিষ্ঠান শুরু করতে পারেনি, তারপরেও থমকে যাওয়া শিক্ষার এমন পরিবেশে এই অনলাইন কার্যক্রম শিক্ষার্থীদের জন্য আশার আলো। করোনার এই ভয়াল থাবা যদি আরো বাড়ে, তাহলে আগামী দিনে এই অনলাইন শিক্ষা কার্যক্রমই শিক্ষার্থীদের একমাত্র ভরসা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। করোনা পরিস্থিতিকে শুধু স্বাস্থ্যগত সমস্যায় সীমাবদ্ধ না রেখে পরিবেশগতভাবেও দেখতে নীতি নির্ধারকদের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। নর্দার্ন ইউনিভার্সিটি আয়োজিত প্রস্তাবিত বাজেট ও কোভিড-19 বিষয়ে অনলাইন আলোচনায় করোনা পরবর্তী অর্থনীতির সুষম উন্নয়নে পরিবেশ সুরক্ষায় গুরুত্ব দিয়ে বাজেট বরাদ্দ বাড়ানোর দাবি জানানো হয়। শ্রমিক আহমেদের রিপোর্ট। পরিবেশ বিপর্যয়ে সৃষ্ট করোনা মহামারীতে বিশ্বের অন্যান্য দেশের মতো বিপর্যস্ত বাংলাদেশের অর্থনীতি। এমন অবস্থায় 11 জুন 2020-21 অর্থবছরের জন্য 5,68,000 কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী। তবে বরাবরের মতো বাজেটে গুরুত্বহীন ছিল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন খাত। প্রস্তাবিত বাজেট ও কোভিড-19 বিষয়ে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের অনলাইন আলোচনায় পরিবেশের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর জসিমউদ্দিন। পরে প্রস্তাবিত বাজেটে এখাতে বরাদ্দ নিয়ে হতাশা প্রকাশ করেন গবেষক, অর্থনীতিবিদ ও পরিবেশবাদীরা। আমাদের এই যে বরাদ্দ যেটা দেওয়া হয়েছে, এটাকে রিথিঙ্ক করে এটাকে বাড়িয়ে আমাদের পরিবেশ যাতে উন্নয়ন হয় সেজন্য সুযোগ রাখতে হবে। কারণ এই পরিবেশ আমাদেরকে সব ধরনের প্রোডাক্ট, সার্ভিস এবং হেলথি এনভায়রনমেন্ট দিচ্ছে। সেই জিনিসগুলো যদি না হয় আমাদের উন্নয়ন কোনোভাবে কাজে আসবে না। তো এই পরিস্থিতি থেকে আমরা যদি উত্তরণ ঘটাতে চাই তাহলে বিষয়টিকে স্বাস্থ্যগতভাবে দেখতে হবে, কৃষির দিকটাতে দেখতে হবে এবং পরিবেশগতভাবেও দেখতে হবে। আমরা যদি বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে দেখি, পুরো বিশ্বে বৈশ্বিক জিডিপির 2.5% অবদান হচ্ছে জীববৈচিত্র্যের।
কিন্তু জীববৈচিত্র্যের সংরক্ষণে বিনিয়োগ হচ্ছে বৈশ্বিক জিডিপির 0.002%। যেই সুন্দরবন আমাদের নানা ধরনের দুর্যোগ থেকে আমাদের রক্ষা করলো, আইলা, সিডর এবং রিসেন্টলি আমপান, তো সেখানে সুন্দরবনের ব্যাপারে কিন্তু সুনির্দিষ্ট কোনো পরিকল্পনাও নেই, বরাদ্দও নেই। সমুদ্র সম্পদের সর্বোচ্চ ব্যবহারের কথা বলা হলেও বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য ও দূষণ রোধে পরিকল্পনার কথা বলা হয়নি। পরিকল্পনা, অর্থ সবকিছু মিলিয়ে কিন্তু এই বাজেটটাকে কিন্তু এমন একটি বাজেট করা উচিত যেখানে আমরা যেই শিক্ষাটা আমাদের হয়েছে সেখান থেকে যেন আমরা শিক্ষা নিয়ে একটা ভালো কিছু করতে পারি। পরিবেশ প্রকৃতি ভালো না থাকলে কিছুই ভালো থাকবে না, যতই যাই করি না কেন। আর স্বাস্থ্য কিন্তু জড়িত পরিবেশের সাথে। ঘর থেকে যদি আমি না শেখাই, যে বাচ্চাটা একদম প্রথমেই তার সবুজ মনে যখন ঢুকে যাবে এই পরিবেশ প্রকৃতির কথাটা, তখন কিন্তু সে এটাকে মনে প্রাণে ফলো করবে। তো সেই জায়গাটাই কিন্তু আমাদের জোর দিতে হবে। দীর্ঘায়িত করোনা পরিস্থিতি ও পরবর্তী স্বাভাবিক সময়ে অনলাইন শিক্ষায় প্রস্তুতি ও বরাদ্দ নিয়ে আলোচনা করেন বক্তারা। আমরা যেহেতু এডুকেশন লাইনে আছি, আমরা মনে করি এটার অ্যালোকেশন 15% হওয়া দরকার এই সেক্টরের কন্টিনিউয়াস গ্রোথের জন্য। প্রকৃতিকে বা জীববৈচিত্র্যকে যদি আমরা রক্ষা না করতে পারি, ভবিষ্যতে হয়তো আমরা এখন যে করোনাকে যেভাবে মোকাবেলা করতেছি, ভবিষ্যতে এরকম হয়তো কোনো আসবে যাকে মোকাবেলা করাও আমাদের জন্য খুব দূর হয়ে যাবে। ভার্চুয়াল প্ল্যাটফর্ম গুলাকে অবশ্যই সকলের কাছে নিয়ে যাওয়া দরকার এবং আমরা আসলে এই বাজেটে কিছুটা আশাহত হয়েছি। ব্লু ইকোনমিকে যদি আমরা ঠিকভাবে ইউটিলাইজ করতে পারি, ব্লু ইকোনমি ইউটিলাইজ মানে খালি সমুদ্রের সব সম্পদ নিয়ে অর্থনীতিতে নিয়ে নিব তা কিন্তু না, এটাকে রক্ষা করা, এটা যাতে পলিউট না হয়, আবার আমার অর্থনীতিতেও কাজে লাগে। আমরা স্বাস্থ্য খাতে এইভাবে কোনোদিন তাকিয়ে দেখি নাই। একইভাবে পরিবেশ যে আমাদের জন্য কত জরুরি, আমাদের আজকে যত ইমিউনিটি ভালো থাকতো তাহলে কিন্তু আমাদের কোভিড-19 এর চিন্তা অনেকের জন্য কম হতো। আমি বরাদ্দ দিলাম কিন্তু আমি এই জায়গায় মনিটরিং ঠিক মতো করলাম না, আমি আইন করলাম কিন্তু আইনের বাস্তবায়ন করলাম না, তাইলে কিন্তু খুব লাভ হবে না। বিশেষজ্ঞদের আশঙ্কা, বাজেটে পরিবেশ গুরুত্ব না পেলে ভবিষ্যতে করোনার চেয়ে ভয়াবহ বিপর্যয়ে শেষ হয়ে যেতে পারে সভ্যতা। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। প্রতিবারই বাজেটকে উচ্চাকাঙ্ক্ষী ও বাস্তবায়নযোগ্য নয় বলে বিএনপি সমালোচনা করলেও তা ভুল প্রমাণ করে গত 11 বছর সব বাজেট বাস্তবায়িত করেছে বর্তমান সরকার। সচিবালয় তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এই মন্তব্য করে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ঈর্ষান্বিত হয়ে বিএনপি এসব কথা বলছে। তিনি বলেন, বাজেট বাস্তবায়নের কারণে মানুষের মাথাপিছু আয় 3.5 গুণ বৃদ্ধি পেয়েছে, জিডিপির আকারও বেড়েছে প্রায় 3 গুণ। বাংলাদেশ স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। প্রতিবারই বলেছেন উচ্চাকাঙ্ক্ষী, বাস্তবায়নযোগ্য নয়। বিএনপির সাথে সাথে আরো কিছু প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, তারাও একই সুরে কথা বলেন। সবার মতামত ভুল প্রমাণিত করে বাংলাদেশে গত 11 বছর সব বাজেট বাস্তবায়িত হয়েছে এবং বাজেট বাস্তবায়নের হার 93 থেকে 97% বা আরো বেশি। তারা যে বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করছেন, একই সাথে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যে শঙ্কিত হচ্ছেন, সেই বিদ্বেষ এবং সংখ্যা থেকে উদ্ভ্রান্তের প্রলাপের মতো তাদের বক্তব্য। এবারে ইনসেপ্টে হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। দিন যতই যাচ্ছে হাসপাতালগুলোতে বাড়ছে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা। সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। রোগীর চেয়ে চিকিৎসক স্বল্পতার কারণে দিনরাত পালাক্রমে ডিউটি করতে হচ্ছে তাদের। সবার লক্ষ্য দ্রুততম সময়ের মধ্যে আক্রান্তদের সুস্থ করে তোলা। কোভিড হাসপাতালগুলোতে অগ্রভাগে যারা চিকিৎসা দিচ্ছেন তাদের একজন সরকার মোহাম্মদ শাহাদাত। এই করোনা যোদ্ধাকে নিয়ে রিপোর্ট করছেন মোরসালিন বাবলা। সরকার মোহাম্মদ শাহাদাতের জন্ম ঢাকার দারুস সালামে 1979 সালে। বাবা ছিলেন ব্যবসায়ী, মা শিক্ষকতা করতেন। মিরপুরে স্কুল কলেজ জীবনের পাট চুকিয়ে ভর্তি হন রংপুর মেডিকেল কলেজে। 24তম বিসিএস স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যোগ দেন নওগাঁ উপস্বাস্থ্য কেন্দ্রে। চাকরিকালীন সময়ে 2016 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে হেপাটোলজিতে এমডি ডিগ্রি অর্জন করেন। লিভার চিকিৎসা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য 2017 সালে চীন থেকে অ্যাপাসেল ASLD অ্যাওয়ার্ড অর্জন করেন এই কৃতি শিক্ষার্থী।
করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে কোভিড আক্রান্তদের সেবায় কুর্মিটোলা হাসপাতালে নিজেকে নিয়োজিত করেন তিনি। রোগীর সংখ্যা আমাদের আয়ত্তের সীমার অনেক বেশি থাকে এবং খারাপ রোগীর সংখ্যা এত বেশি থাকে যে আমরা তাদেরকে অনেক কিছু করার ইচ্ছা থাকলেও হয়তো অনেক কিছু করতে পারি না। অনেক পেশেন্টে দেখে অক্সিজেন অনেক বেশি কমে গেছে, তখন অক্সিজেন অনেক ক্ষেত্রে অক্সিজেন স্বল্পতাও থাকে, সেই স্বল্পতা থেকে আমরা নিজেরাই অক্সিজেন সিলিন্ডার টেনে অক্সিজেন দেওয়ার চেষ্টা করি। এবং পেশেন্টগুলোর সিচুয়েশনটা এমন থাকে যে আমরা অনেক ধরনের কিছু করতে চাই, কিন্তু এই পেশেন্টটাকে আমরা অনেক ভালো ইঞ্জেকশন, ভালো স্যালাইন, ভালো অক্সিজেন দিচ্ছি, বাট সবচেয়ে খারাপ যেটা লাগে সেটা হচ্ছে যে একমাত্র আল্লাহর উপর ভরসা করে থাকি যে আল্লাহ এই পেশেন্টটাকে আপনি মুক্ত করে দেন। 2 ছেলে মেয়ের জনক ডাক্তার শাহাদাত হোসেন পরিবার পরিজন নিয়ে থাকেন ঢাকার দারুস সালামে। ভয়ভীতিকে দূরে ঠেলে দিয়ে করোনা দুর্যোগে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। ওয়ার্ডের ভিতরে ঢুকে আমি ওই ভয়টা এখন আর পাই না। আমি মনে করি যে আজকে যে পেশেন্টটা আক্রান্ত হয়েছে সে আমার বাবা হতে পারতো, সে আমার চাচা হতে পারতো, সে আমার ওয়াইফ হতে পারতো, সে আমার বন্ধু হতে পারতো। সেই দিক থেকে আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। আমি এখন আর করোনাকে আমি এখন ভয় পাই না। আমি ভয় পাই না কেন? যে আমি নিজে ইনফেক্টেড হতে পারি, কিন্তু আমি আমার সর্বোচ্চ সার্ভিসটা দিয়ে যাব যতদিন পর্যন্ত আমি আমার দিক থেকে সুস্থ আছি। করোনা যুদ্ধে সম্মুখ সারির যোদ্ধাকে আমরা স্যালুট জানাই। হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। মোরসালিম বাবলা, চ্যানেল আই, ঢাকা। এবারে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স করোনার সর্বশেষ। সংবাদের এ পর্যায়ে করোনা ভাইরাস পরিস্থিতির সবশেষ আপডেট জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন তারিকুল ইসলাম মাসুম। সরাসরি তার কাছে যাচ্ছি। মাসুম, করোনা পরিস্থিতি নিয়ে আপনার কাছে সবশেষ কি কি তথ্য আছে আমাদের জানান। ধন্যবাদ। করোনা আক্রান্ত খুলনার ডাক্তার আব্দুল কাদেরকে খুলনা থেকে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হয়েছে। তাকে এভার কেয়ার হাসপাতাল বা সাবেক অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রশাসন ও মিডিয়া সেলের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান খানকে কৃষি মন্ত্রণালয়ের BRITIN এর দায়িত্বে বদলি করা হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং অন নিউট্রিশনের নির্বাহী পরিচালক পদে বদলির এই নির্দেশনা বৃহস্পতিবার সন্ধ্যায় দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। N95 মাস্ক সহ সুরক্ষা সামগ্রী ক্রয়ে দুর্নীতির অনুসন্ধানে 4 সদস্যের টিম গঠন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। N95 মাস্ক সহ সুরক্ষা সামগ্রী ক্রয়ে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ। বাংলাদেশের অর্থনীতির উপর তৈরি করা এক প্রতিবেদনে এশীয় উন্নয়ন ব্যাংক ADB দাবি করেছে করোনা ভাইরাসের কারণে চলতি অর্থ বছরে যে ক্ষতি হয়েছে তা আগামী অর্থ বছরে কাটিয়ে উঠতে পারবে বাংলাদেশ। চলতি অর্থ বছরে মোট দেশজ উৎপাদনের GDP প্রবৃদ্ধি দাঁড়াতে পারে 4.5%। মন্দা প্রভাব কাটিয়ে আগামী অর্থ বছরে প্রবৃদ্ধি হতে পারে 7.5%। যদিও সরকার বলছে চলতি অর্থ বছরে GDP 5.2% অর্জন হতে পারে। এছাড়া আগামী অর্থ বছরে GDP প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 8.2%। চলমান কোভিড-19 মহামারীর কারণে দেশে 1.30 কোটি অর্থাৎ 1.30 লাখ নাগরিক চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন। বিশেষ করে অস্থায়ী কিংবা খণ্ডকালীন কর্মসংস্থানের সাথে যারা জড়িত বা নিয়োজিত সেই সব নাগরিকরা এই ঝুঁকিতে আছেন। 2016-17 শ্রম জরিপের উপাত্ত পর্যালোচনা করে এমনই তথ্য দিয়েছে SDG প্ল্যাটফর্মের আহ্বায়ক এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD-র সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তার মতে বর্তমান অবস্থা বিবেচনায় নিলে কর্ম হারানোর ঝুঁকিতে থাকা নাগরিকের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। SDG বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের আয়োজনে SDGর নতুন চ্যালেঞ্জ ও বাজেট 2020-21 শীর্ষক এক ভার্চুয়াল সংলাপে বাজেট পরবর্তী পর্যবেক্ষণ ও সুপারিশমালা উপস্থাপন করতে গিয়ে তিনি এমনটি জানিয়েছেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 31 জুলাই বা 1 আগস্ট অনুষ্ঠিত হতে পারে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ঈদুল আজহায় রাজধানী ঢাকার 2টি সিটি কর্পোরেশনের এলাকায় 24টি অস্থায়ী পশুর হাট বসবে বলে জানা গেছে। সরকারি কলেজগুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে বৃহস্পতিবার।
কক্সবাজারের করোনা রোগীর আক্রান্ত বাড়তে থাকায় আগামী শনিবার থেকে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে 11 তলা একটি আবাসিক হোটেলে আইসোলেশন সেন্টার চালু হচ্ছে। গোপালগঞ্জ জেলা সদরের 250 শয্যা হাসপাতালের একজন চিকিৎসক সহ নতুন করে আরও 23 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 437 জন। সামাজিক দূরত্ব না মেনে এবং মাস্কবিহীন ঘোরাফেরা করার অপরাধে গোপালগঞ্জের কাশিয়ানীতে 3 জনকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। রাজশাহীতে ডাক্তার, স্বাস্থ্যকর্মী সহ আরও 25 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত শনাক্ত 201 জন। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন 4 জন। নতুন আক্রান্তরা রাজশাহী মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা। পাবনায় নতুন 35 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত শনাক্ত 247 জন। পাবনা জেলা জাসদ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও এনজিও কর্মকর্তা আব্দুর রশিদ করোনা আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে মারা গেছেন। রংপুর মেডিকেল কলেজে 188 জনের নমুনা পরীক্ষায় নতুন 19 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রংপুরের 2 জন পুলিশ সহ 8 জন। রংপুর সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে রংপুরে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন এ পর্যন্ত 729 জন। কুড়িগ্রামে 7 জন, গাইবান্ধায় 3 জন এবং লালমনিরহাটে নতুন 1 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। পটুয়াখালীতে নার্স, টুরিস্ট পুলিশ, ইতালি প্রবাসী উপজেলা রাজনৈতিক দলের নেতা সহ জেলায় রাজনৈতিক দলের নেতা সহ আরও 21 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত শনাক্ত 226 জন। এর মধ্যে জেলা শহরে আক্রান্ত শনাক্ত 103 জন। মোট সুস্থ হয়েছেন 42 জন আর মৃত্যু হয়েছে 11 জনের। বরগুনা জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষা ল্যাবরেটরি স্থাপনের দাবিতে মানববন্ধন করা হয়েছে। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কোলাগনিপুর গ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগীর পরিবারের উপর হামলা করেছে প্রতিবেশীরা। হামলায় করোনা আক্রান্ত পরিবারের একজন গৃহবধূ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। আহত হয়ে করোনা আক্রান্ত পরিবারের পক্ষ থেকে 6 জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনের দিকে দৃষ্টি দিলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীনে গত সপ্তাহে নতুন করে করোনা আক্রান্ত রোগীর শনাক্ত হওয়ার কারণ খুঁজতে গিয়ে দেশটির কর্তৃপক্ষ ধারণা করছে বেইজিংয়ে মাংস এবং সামুদ্রিক খাবারের পাইকারি বাজার থেকে ভাইরাসটি ছড়াতে পারে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী সারা বিশ্বে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন 85,04,036 জন। মোট সুস্থ হয়েছেন 44,53,570 জন আর মারা গেছেন 4,52,968 জন। তামাসুম, এই ছিল আমার কাছে সর্বশেষ করোনা সংক্রান্ত আপডেট। নতুন কোনো তথ্য থাকলে আপনার মাধ্যমে জানিয়ে দেবো। মাসুম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবার নিয়ে নিচ্ছি অশুটিলা দিফা দটস বিরতি। বিরতির পর্যায়ে থাকছে প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হতে চীনের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হতে ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সহায়তা চেয়েছিলেন বলে দাবি করেছেন সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। পুনর্নির্বাচিত হওয়ার লক্ষ্যে ট্রাম্প চীনের কাছে যুক্তরাষ্ট্রের কৃষি পণ্য বিক্রি করতে চেয়েছিলেন বলেও বোল্টনের লেখা একটি বইতে দাবি করা হয়েছে। দ্য রুম ওয়্যার ইট হ্যাপেন্ড, আ হোয়াইট হাউস মেমোর আগামী সপ্তাহ থেকে বাজারে আসার কথা থাকলেও বইটির প্রকাশ ঠেকাতে ট্রাম্প প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের প্রতিবাদ জানিয়েছেন বইটির প্রকাশক সাইমন অ্যান্ড শুস্টার। বোল্টনের বইতে এমনটা লেখা হলেও যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটিজার বলেছেন পুনর্নির্বাচিত হতে ট্রাম্পের সাহায্য চাওয়ার ঘটনাটি কখনোই ঘটেনি। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। করোনা পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য নিয়ে চ্যানেল আয়ের ধারাবাহিক পরামর্শে আজ থাকছে চিকিৎসক এবং রোগীর সম্পর্কের গুণগত পরিবর্তন নিয়ে দুপক্ষকেই সহনশীল হওয়ার পরামর্শ। এ নিয়ে আজ কথা বলেছেন দেশের প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ কথা সাহিত্যিক প্রফেসর ডাক্তার মুহিত কামাল। এবারে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স অর্থনীতি সংবাদ। করোনা
করোনা সংকটকালে দেশের সিমেন্ট কারখানাগুলো 40 থেকে 42% পর্যন্ত উৎপাদন অব্যাহত রাখতে পারছে বলে জানিয়েছে বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন। উৎপাদনের ধারা অব্যাহত রাখতে সরকারি প্রণোদনা প্রয়োজন বলে জানিয়েছে সংগঠনটি। 2020-2021 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের উপর অনলাইনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তারা এই কথা জানায়। আলোচনায় উপস্থিত ছিলেন বিসিএম এর প্রেসিডেন্ট ও ক্রাউন সিমেন্ট গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবির সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। এবারে পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। দেশের 51 জেলার 200 উপজেলার 1 লাখ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল হাইব্রিড ধান ও সবজি বীজ বিতরণ শুরু হয়েছে। বায়ার ক্রপ সায়েন্সেসের বেটার ফার্মস বেটার লাইফস কার্যক্রমের অধীনে এই বীজ বিতরণ করা হচ্ছে। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উদ্যোগ উদ্বোধন করেন। অনুষ্ঠানে ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নাসিরুজ্জামান, জার্মান রাষ্ট্রদূত পিটার ফাহরেনহোল এবং সাউথ এশিয়ার সিনিয়র বায়ার প্রতিনিধি ডি নারায়ণ। এবারে দেখবেন প্রকৃতি সংবাদ। দেশের বন্য প্রাণী বৈচিত্র্যের একটি উল্লেখযোগ্য অংশ নিশাচর প্রকৃতির দিবাচর প্রাণীদের মতো এরাও বিভিন্ন পরিবেশ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রকৃতির সংবাদে দেখুন নিশাচর বন্য প্রাণী নিয়ে শিহাব খালেদিনের রিপোর্ট। প্রাকৃতিক পরিবেশ ব্যবস্থায় একটি বড় অংশ দখল করে রয়েছে বিভিন্ন ধরনের নিশাচর বন্যপ্রাণী। এসব বন্যপ্রাণীর মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির পেঁচা, রাতচরা, ব্যাঙ, টিকটিকি জাতীয় প্রাণী, সাপ ও স্তন্যপায়ী প্রাণী। রাতের আধারে চলাফেরা ও খাবার অনুসন্ধানের জন্য এরা বিশেষভাবে অভিযোজিত। অন্যান্য দিবাচর বন্যপ্রাণীর মতো নিশাচর প্রাণীরাও বিভিন্ন পরিবেশ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কীটপতঙ্গ ও বিভিন্ন প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি উদ্ভিদের বীজের বিস্তারেও এদের বিশেষ ভূমিকা রয়েছে। নিশাচর প্রাণীদের অধিকাংশই বনের বাসিন্দা, তাই বনের প্রাকৃতিক ভারসাম্য ঠিক রাখতে এসব প্রাণীর উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অবাধে বনভূমি ধ্বংস, অবৈধ শিকার, অজ্ঞতা ও কুসংস্কারের কারণে বিভিন্ন নিশাচর প্রাণীর সংখ্যা হ্রাস পাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সার্বিক পরিবেশ ব্যবস্থা। তাই নিশাচর বন্যপ্রাণী সংরক্ষণের সচেতনতার পাশাপাশি এদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা প্রয়োজন। তবেই সমৃদ্ধ হবে দেশের বন্যপ্রাণী বৈচিত্র্য, ভালো থাকবে সার্বিক পরিবেশ। শিহাব খালেদিন, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। নিশাচর বন্যপ্রাণী নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের নদীপথে পণ্য পরিবহনে সব কার্গো ভেসেল ডব্লিউটিসির সিরিয়ালভুক্ত হয়ে চলাচল করবে। বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে নৌ অধিদপ্তরের যৌথ সভায় অবৈধ তৎপরতা বন্ধের ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেয় নৌ অধিদপ্তর কর্তৃপক্ষ। সভায় ছিলেন নৌ অধিদপ্তরের মহাপরিচালক কমোডর সৈয়দ আরিফুল ইসলাম, অ্যাসোসিয়েশনের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক নুরুল হক, সহ সভাপতি নাজমুল হামদু এবং সাংগঠনিক সম্পাদক জিএম সারোয়ার। আবার নিয়ে নিচ্ছি অশোক লিল্যান্ড ইফাদ অটোস বিরতির পর্যায়ে থাকছে করোনা পরিস্থিতিতে জেলা শহরগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। রংপুর ও গাইবান্ধায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্রান্ত। যে সৌন্দর্য সুরক্ষাও দেয় তা থেকে দূরে থাকা নতুন লাক্স জীবাণু দূর করতে